প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, ভালোভাবে নিয়মিত অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আমরা সর্বদা করি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়। আজ তোমাদের সাথে সপ্তম শ্রেণী গণিত বিষয়ের অধ্যায় 11 নিয়ে আমাদের বিস্তারিত আলাপ হবে। চলো বন্ধুরা, আজকের পাঠ আমরা দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ শিরোনাম হিসাবে তথ্য ও উপাত্ত। এই তথ্য ও উপাত্ত নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। সেখানে তথ্য কাকে বলে, উপাত্ত কাকে বলে, গণসংখ্যা কাকে বলে, শ্রেণীব্যাপ্তি কাকে বলে, ট্যালি চিহ্ন কাকে বলে, তারপরে কিভাবে সারণী তৈরি করা হয়, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে মূলত এই তথ্য উপাত্ত অধ্যায়ের মধ্য, প্রচুরক এবং গণসংখ্যার সারণী কিভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তাহলে মনোযোগ দিয়ে আমরা আজকের ক্লাসে অংশগ্রহণ করব। দেখো বন্ধুরা, সপ্তম শ্রেণীর 20 জন ছাত্রের গণিত এর প্রাপ্ত নম্বর সমান, তোমরা নম্বরগুলো দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা প্রশ্ন দিয়েছি, উপাত্তগুলোকে মানের উচ্চক্রমে বা ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে প্রথম প্রশ্নটা আমরা এখন করে ফেলব। আসলে এইটি আলাপ করতে গিয়ে, তথ্য উপাত্ত আলাপ করতে গেলে আমরা তিনটি জিনিস বেশি গুরুত্ব দিয়ে থাকি, অর্থাৎ যে তিনটিকে নির্ণয় করতে, সেটি একটি আছে গড়, মধ্য, প্রচুরক। আমরা আজকে মধ্য, প্রচুরক ও গণসংখ্যা নিয়ে মূলত শিখব। তবে প্রথম প্রশ্নের আনসারটা আমরা করে ফেলি। উপাত্তগুলোকে মানে ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম মানেটা মানে ক্রমে ঊর্ধ্ব, ক্রমেই উচ্চ। ক্রমেই উচ্চ মানে ছোট থেকে বড়। আমরা যখন সিঁড়িতে উঠি, দালানের সিঁড়িতে উঠি, তখন প্রথম সিঁড়িটা 1, তারপরে 2, অর্থাৎ 1 থেকে শুরু করে উপরের দিকে উঠি। এটি হচ্ছে ঊর্ধ্বক্রম, আর এর উল্টা হচ্ছে অধঃক্রম। তাহলে আমরা প্রশ্নের আনসারটা জেনে, তাহলে আমরা লিখব উপাত্তগুলোকে মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে এখন মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এখন এখানে 20টি সংখ্যা আছে, 20টির মধ্যে প্রথমে 50, তারপর 60, তারপর 52, এইভাবে 20টি সংখ্যা আছে। এখন আমাকে দেখতে হবে এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা ঠিক কত। আমরা যখন অ্যাসেম্বলি করি, সমাবেশে দাঁড়াই স্কুলে, তখন আমরা ছোট ছাত্রটিকে লাইনের প্রথমে দিই, তারপর আস্তে আস্তে উঁচা করে সবচেয়ে বড় ছাত্রটিকে লাইনের শেষে দিই। এটি এক ধরনের ঊর্ধ্বক্রমে সাজানো। তাহলে এখানে ছোট সংখ্যাটি খুঁজে বের করব। এখন একটু কৌশল অবলম্বন করতে হবে। সেটি কেমন? এখানে 5, এখানে 6। এখন আমি খুঁজবো যে 1 দিয়ে বাম পাশে 1 আছে নাকি, 1 চোখে পড়ে না। তারপরে বাম পাশে 2 আছে নাকি, 2ও চোখে পড়ে না। এবার আমরা দেখি বাম পাশে 3 আছে কিনা। হ্যাঁ, পেয়েছি 3।
এই বাম পাশে 3 আছে, তাহলে 3-এর পরে এখন আমি দেখব প্রথমে শূন্য, 3-এর পরে কোনো শূন্য নেই, 3-এর পরে 1 নাই, তাহলে 3-এর পরে 2, তাহলে আমরা 3-এর পরে 2 প্রথমে লিখলাম, তাহলে এটি চলে আসলো। এবার 3-এর পরে 3 পাচ্ছি না, 3-এর পরে 4 নেই, 3-এর পরে 5, এরপরে আমরা দেখব 3-এর পরে 6, এবার 3-এর পরে 7 আর 8 9 নাই, 3-এর পরে আর নাই, এবার আমরা 4-এ চলে যাব, তাহলে 4 শুরু এখান থেকে দেখি 4-এর পরে 1 শূন্য আছে কিনা, 4-এর পরে আমরা শূন্য দেখছি না, 4-এর পরে 1 1ও দেখছি না, 4-এর পরে 2, এবার 4-এর পরে 3 পেয়েছি একটা, 4-এর পরে 3, 4-এর পরে 3 পেয়েছি, 4-এর পরে 4 নাই, 4-এর পরে 5 নাই, 4-এর পরে 6 পেয়েছি একটা। আমরা 4-এর পরে এবার 4 দেখব, 4-এর পরে 4 আমরা দেখছি না, 4-এর পরে 5 নেই, 4-এর পরে 6 আমরা 4-এর পরে 6 পেয়েছি, এবার দেখব 4-এর পরে 7 পেয়েছি একটা, 4-এর পরে 7, এরপরে দেখব 4-এর পরে 8 পেয়েছি, 4-এর পরে 8, 4-এর পরে 8 পেয়েছি, এবার দেখব 4-এর পরে 9 পেয়েছি একটা, 4-এর পরে 9, এবার দেখব 5-এর পরে 5 আছে, হ্যাঁ দেখা যাচ্ছে 5 আছে, 5-এর পরে 0 পেয়েছি 50, এবার দেখো 5-এর পরে 5-এর পরে 0 দেখতেছি একটা পেয়েছি, 5-এর পরে 0, এবার আমরা আবার দেখবো 5-এর পরে আরো 0 আছে কিনা, হ্যাঁ পেয়েছি, আরেকটা পেয়েছি 5-এর পরে 0 অর্থাৎ 50, 2 বার আছে লিখলাম। এরপরে আমরা দেখবো 5-এর পরে 1, দেখো বন্ধুরা 5-এর পরে 1 নেই, এবার 5-এর পরে 2 পেয়েছি এখানে, তাহলে 5-এর পরে 2 লিখলাম, এরপরে 5-এর পরে 3 নেই, 4 5-এর পরে 4 নেই, 5-এর পরে 5 নেই, 5-এর পরে 6 পেয়েছি একটা, 5-এর পরে 6, এবার আমরা দেখব 5-এর পরে 7, দেখো বন্ধুরা অনেক সংখ্যার নিচে দাগ পড়ে গেছে, এবার যেগুলো দাগ পড়ে নাই ওগুলো আমরা দেখলেই হবে, তাহলে এখন আমরা দেখব 5-এর পরে 7, তাহলে 5-এর পরে 7, 5-এর পরে 7 নেই, 8 5-এর পরে 8 নেই, 5-এর পরে 9, 5-এর পরে 9 নেই, এবার আমরা দেখবো 6, তাহলে 6-এর পরেই প্রথমে 0 দেখবো, পেয়েছি একটা, 6-এর পরে 0, 6-এর পরে 0 60, আরো দেখি 6-এর পরে 0 আছে কিনা, নেই, এবার আমরা দেখব 6-এর পরে 1 নেই, 6-এর পরে 2 পেয়েছি একটা, 6-এর পরে 2, এবার আমরা দেখব 6-এর পরে আরো 2 আছে কিনা, নেই, 6-এর পরে 3 নেই, 6-এর পরে 4, 6-এর পরে 5, 6-এর পরে 5 নেই, 6 নেই, 7 নেই, 8 নেই, 9 নেই, এবার আমরা দেখব 7-এর পরে 0, আমরা 7 ঘরের সংখ্যা দেখতেছি না, এবার চলে যায় 8-এর পরে 0 পেয়েছি একটা, 8-এর পরে 0,
আবার দেখি 8 এর পরে কোনো শূন্য আছে কিনা। আরেকটি পেয়েছি, 8 এর পরে শূন্য। এরপরে আমরা দেখবো 8 এর পরে 1 পেয়েছি, এখানে 8 এর পরে 1 একটি, আরো একটি 8 এর পরে 1 পাওয়া গেল। এরপরে 8 এর পরে 2 নেই, 3 নেই, 4 নেই, 5 আছে। তাহলে আমাদের সব সংখ্যার নিচে দাগ পড়ে গেছে, অর্থাৎ আর কোন সংখ্যা বাদ নেই, অর্থাৎ 20টি সংখ্যাই এসে গেছে। তাহলে এখানে দেখো 32, তারপর 35, তারপর 36, 42, 43, অর্থাৎ মানের ছোট সংখ্যা থেকে ক্রমেই বড় সংখ্যা হিসেবে সাজানো হয়েছে। তাহলে আমাদের সাজানোটি সঠিক হয়েছে। খ নম্বর প্রশ্নের উত্তরটি শিখে নেব। উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তাহলে বন্ধুরা সব সময় মনে রাখবে যে মধ্যক নির্ণয় করতে হলে উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে অবশ্যই সাজাতে হবে। এই একটি জায়গায় মনে রাখতে হবে গণিত করার সময় যে মধ্যক তথ্যপত্রের মধ্যক নির্ণয়ের জন্য অবশ্যই উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজাতে হবে। তাহলে আমরা আজকের অঙ্কের ক নং থেকে আমরা মানের ক্রম অনুসারে অঙ্কগুলোকে সাজিয়েছি, এখানে সাজানোটা দেওয়া আছে। এখন আমরা মধ্যক নির্ণয় করব। তাহলে মধ্যক নির্ণয়ে আমরা দুটি পথ আছে, একটি সূত্র ব্যবহার করে করতে পারি, আরেকটি সংখ্যাগুলোকে সাজিয়ে মধ্যক বের করতে পারি। এখন মনের মধ্যে প্রশ্ন আসছে যে মধ্যক কাকে বলে? স্যার এটা তো জানলাম না। হ্যাঁ, আমরা এখন মধ্যক কাকে বলে এটা জেনে নেব। মধ্যক, তাহলে মধ্যক কাকে বলে? এই যে উপাত্তগুলোকে আমরা মানের ক্রমানুসারে সাজালাম, তাহলে এভাবে কোন উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজালে মাঝখানে যে মানটি থাকে, অর্থাৎ যে মানটি উপাত্তগুলোকে সমান দুটি অংশে বিভক্ত করে, সেই মানটিকে আমরা মধ্যক বলে থাকি। অর্থাৎ যে মধ্যমানের কারণে উপাত্তগুলা সমান দুটি অংশে বিভক্ত হয়ে যায়, সেই মানটিকে বলা হয় মধ্যক। তাহলে আমরা মধ্যক নির্ণয়ের সময় উপাত্তগুলোকে সাজিয়ে এখানে আবার দু রকমের অবস্থা দেখতে পারি। উপাত্তগুলোর সংখ্যা যখন বিজোড় হয় তখন মাঝখানে একটি সংখ্যা পাওয়া যায়, তখন ওই সংখ্যাটি মধ্যক হয়ে যায়। আবার অনেক সময় জোড় যখন হয়, মধ্যক উপাত্তের টোটাল সংখ্যা জোড় হয়ে যায়, অর্থাৎ আজকের উপাত্তের টোটাল সংখ্যা হচ্ছে 20, এখানে 20টি সংখ্যা দেওয়া আছে। এই 20টি সংখ্যাকে মানের ক্রম অনুসারে সাজালে মাঝখানে দুটি সংখ্যা থাকে, তখন ওই মাঝের দুটি সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় সেটি মধ্যক হয়ে যায়। তাহলে আমরা দেখি, তাহলে 20 আছে, তাহলে 9টি করে উভয় পক্ষ থেকে বাদ দিই। 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত আমরা বাদ দিলাম। আবার এই পাশ থেকে 1 2 3 4 5 6 7 8 9 এখান থেকে এই অংশটুকু বাদ দিলাম। তাহলে আমরা উপর থেকে শুরু করে 20টি সংখ্যা আছে, 9 পর্যন্ত গেলাম, 9টি পেলাম, আর শেষ থেকে আবার 9টি আসলাম, এসে দেখা গেল যে 50 এবং 50 এই দুইটি সংখ্যা মাঝখানে থাকলো। তাহলে এখন আমরা কি করব? এই দুইটি সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব, তাহলেই মধ্যক পাওয়া যাবে। সুতরাং মধ্যক সমান 50 যোগ
50/2, তাহলে 100/2 সমান 50, অর্থাৎ এই উপত্যকাগুলোর মধ্যক হবে 50। এবার আমরা সূত্রের সাহায্যে এই মধ্যক আমরা বের করব। তাহলে দেখো বন্ধুরা, এখানে সংখ্যা ছিল কয়টি? টোটাল 20টি। তাহলে এই 20টি সংখ্যাকে আমরা n দিয়ে প্রকাশ করব, অর্থাৎ টোটাল সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে লিখব উপাত্তগুলোর মোট সংখ্যা সমান মোট সংখ্যা n সমান 20, যা জোড়। অর্থাৎ উপাত্তগুলোর মোট সংখ্যা হচ্ছে 20, এটি একটি জোড় সংখ্যা। তাহলে এই সূত্র আবার দুই ভাবে আমরা প্রয়োগ করতে পারি। যদি বিজোড় হয় তাহলে সূত্রটিকে আমরা বিজোড় হলে মধ্যক সমান সূত্রটির n+1/2 তম পদের মান। এখানে n এর মান 20, তাহলে 20 + 1/2 ভাগ করে যে পদটি পাওয়া যাবে সেই পদের মানটি গুণে বের করে বসালে মধ্যক হয়ে যাবে। যেহেতু আমাদের অঙ্কে জোড় আছে, তাহলে আমরা খুব জোড়েরটি শিখব। তাহলে উপাত্তগুলোর মোট সংখ্যা n সমান জোড়। তাহলে মধ্যক সমান সূত্রটি হবে n/2 তম পদ যোগ আবার n/2 + 1 তম পদ ভাগ 2। তাহলে জোড়ের বেলায় মধ্যক সমান n/2 তম পদ যোগ n/2 + 1 তম পদ ভাগ 2, এই সূত্র প্রয়োগ করে আমরা মধ্যক নির্ণয় করতে পারব। তাহলে বন্ধুরা খেয়াল করো, এখন আমরা n এর মান কত? 20, 2 তম পদ যোগ 20/2 যোগ 1 তম পদ ভাগ 2 আমরা পেলাম। এবার আসি মধ্যক সমান তাহলে এখানে 20 কে 2 দিয়ে ভাগ করলে 10 তম পদ যোগ এখানে 10 আর 1 যোগ 11 তম পদ ভাগ 2। তাহলে এবার বন্ধুরা খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। এবার 10 তম পদ আমরা যে মানের ক্রম অনুসারে সাজিয়েছিলাম, এখন আমরা এই মানের ক্রম থেকে গুনতে শুরু করে 10 পর্যন্ত যাব। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10 তম পদ ছিল 50,
এখানে 11তম, 11তম পদ 50 প্লাস 50 ভাগ 2, তাহলে হলো 100 ভাগ 2 সমান সমান 50। সুতরাং মধ্যক 50 পেয়ে গেলাম। এটি আমরা সূত্রের সাহায্যে নির্ণয় করলাম। তাহলে বন্ধুরা, মধ্যক নিশ্চয়ই তোমরা এখন বের করতে পারবে, সহজেই বের করতে পারবে। এখন আমরা প্রচুরক নির্ণয় করে দেখাবো। প্রচুরক কাকে বলে জানতে ইচ্ছা করছে, স্যার প্রচুরক আবার? তাহলে বন্ধুরা খেয়াল করে, এখানে উপাত্তগুলো আমরা সাজিয়েছি। না সাজালেও হবে, আমরা বলতে পারবো, তবে সাজালে সহজে বলা যায়। অর্থাৎ প্রচুরক হচ্ছে সেই উপাত্ত যে উপাত্ত মোট উপাত্তের মধ্যে সবচেয়ে বেশি বার থাকে, অর্থাৎ যে সংখ্যাটি উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে বেশিবার উপস্থিত থাকে সেই সংখ্যাটি হয়ে যায় ওই উপাত্তগুলোর প্রচুরক। প্রচুরক কি একটাই হতে পারে? না, প্রচুরক একাধিকও হতে পারে। অর্থাৎ সমপরিমাণ সংখ্যা বেশিবার উপস্থিত থাকলে সেই সংখ্যাগুলি তখন প্রচুরক হয়ে যায়। আর যদি কোনো সংখ্যা একের বেশিবার না থাকে তখন ওই উপাত্তগুলোর মধ্যে কোনো প্রচুরক থাকে না। তাহলে আসুন প্রচুরক আমরা বের করি। তাহলে দেখো, সবচেয়ে বেশি সংখ্যা 32 সংখ্যা পেয়েছি। 50 পেয়েছি এখানে দুইবার, একবার, দুইবার। আর 80 পেয়েছি একবার, এখানে একবার, দুইবার। 81 পেয়েছি দুইবার। তাহলে বন্ধুরা খেয়াল করো, 50 আছে দুইবার, 80 আছে দুইবার, 81 আছে দুইবার। আর কোন সংখ্যা চোখে পড়ে না, আর নেই। তাহলে আমরা লিখব এখানে উপাত্তগুলোর মধ্যে কয়টি সংখ্যা পেয়েছি? তাহলে 50, তারপরে পেয়েছি 80 ও 81 আছে। সর্বাধিক দুইবার করে। তাহলে এই তিনটি সংখ্যা আছে সর্বাধিক দুইবার করে, অর্থাৎ এই দুইয়ের বেশিবার আরো কোন সংখ্যা এখানে আমরা খুঁজে পাচ্ছি না। আর বাকি সংখ্যাগুলো আছে একবার করে, এবং বাকি উপাত্তগুলো আছে একবার করে। তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রচুরক কত। সুতরাং প্রচুরক সমান প্রচুরক 50, 80 ও 81। আমরা আগে বলেছিলাম যে কতগুলো সংখ্যা সমান অবস্থায় সমান পরিমাণে থাকলে সেই সংখ্যাগুলি সবই প্রচুরক হয়। তাহলে আজকে আমাদের উপাত্তগুলোর মধ্যে দেখো 50 আছে দুইবার, 80 আছে দুইবার, 81 আছে দুইবার, অর্থাৎ এই তিনটি সংখ্যা সর্বাধিক বার করে আছে। সুতরাং আজকের উপাত্তগুলোর প্রচুরক হচ্ছে 50, 80 ও 81। এখন দেখো যে যদি আমরা এখানে দেখলাম 50, 80, 81 আছে দুইবার করে,
কোন একটি সংখ্যা আমরা ধরে নিই, মনে করি 60। এই 60 সংখ্যাটি আছে 3 বার। ধরে নিলাম যে উপাত্তগুলোর মধ্যে 60 সংখ্যাটি ছিল 3 বার, তাহলে কিন্তু প্রচুরক 50, 80, 81 না হয়ে প্রচুরক হতো 60। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছি। দেখো এইটি হয়ে গেল, এইটি প্রচুরক নির্ণয় হয়ে গেল। এখন আমরা গণসংখ্যা সারণী নির্ণয় করা শিখব। গত ক্লাসে অর্থাৎ আগের ক্লাসে আমরা একটি সারণী তৈরি করে দেখিয়েছি। আজকে বন্ধুরা আবার দেখো, যাতে ভালোভাবে শিখতে পারো। তাহলে এই গণসংখ্যার সারণী তৈরি করতে হলে আমাদের কি কি প্রয়োজন? হ্যাঁ, পরিসর প্রয়োজন হয়, শ্রেণীব্যাপ্তি প্রয়োজন। তাহলে আমরা পরিসরটা জেনে নিই। আগের ক্লাসে আমরা বলেছি, আজকে দেখে নাও। পরিসর বের করতে হলে সর্বোচ্চ সংখ্যাটি খুঁজে নিতে হয়। তাহলে আমরা কি লিখব? উপাত্তগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা কত আমরা পেয়েছিলাম? 85। উপাত্তগুলোর মধ্যে এবং উপাত্তগুলোর মধ্যে সর্বনিম্ন সংখ্যা কত পেয়েছিলাম? 32। তাহলে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা পেয়ে গেলাম। এবার আমরা জানি সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বাদ দিয়ে এক যোগ করলে পরিসর পাওয়া যায়। সুতরাং পরিসর সমান 85 বিয়োগ 32 যোগ 1। তাহলে 3, 5 থেকে 2 গেলে 3, 52 প্লাস 1 54। তাহলে আমরা পরিসর পেয়ে গেলাম। এরপরে হচ্ছে শ্রেণী সংখ্যা জানতে হবে। শ্রেণী সংখ্যা এটাও আমরা আগের ক্লাসে দেখিয়েছি, অর্থাৎ শ্রেণী ব্যাপ্তি দিয়ে পরিসরকে ভাগ করতে হবে। তাহলে এই শ্রেণী ব্যাপ্তি কোথায় পাবো? প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, শ্রেণী ব্যাপ্তি প্রশ্নের মধ্যে দেওয়া থাকতে পারে, আর যদি না দেওয়া থাকে তাহলে তোমরা 5, 6 অর্থাৎ 5 থেকে 10-এর মধ্যে যে কোনো সংখ্যা ধরো। উপাত্তগুলোর সংখ্যা যদি খুব বেশি হয় তাহলে তোমরা 10 ধরবে, আর উপাত্তের সংখ্যা কম হলে সাধারণত 5 ধরতে হবে। আর যদি প্রশ্নের মধ্যে শ্রেণী ব্যাপ্তির কথা, শ্রেণী ব্যবধানের কথা বলা থাকে তাহলে অবশ্যই সেই শ্রেণী ব্যবধান নিয়ে শ্রেণী সংখ্যা বের করতে হবে। তাহলে আজকে আমাদের অঙ্কের মধ্যে শ্রেণী ব্যাপ্তি 5 দেওয়া আছে, আমরা অবশ্যই 5 ব্যবহার করে শ্রেণী সংখ্যা বের করব। তাহলে আমরা পরিসর কত পেলাম? 54। সুতরাং 5 শ্রেণী ব্যাপ্তি ধরে 5 শ্রেণী ব্যাপ্তি ধরে শ্রেণী সংখ্যা সমান পরিসর কত? 54 আর 5 10-এ 50 থাকে 4, 4-এর মধ্যে 5 যায় না, 0.08। তাহলে আমরা পেলাম 54কে 5 দিয়ে ভাগ করে পেলাম 10.8। কিন্তু গত ক্লাসে আমরা শিখেছি যে শ্রেণী সংখ্যা কখনো ভগ্নাংশ আকারে হয় না,
ভগ্নাংশ হয় না বা দশমিক ভগ্নাংশেও হয় না, সবসময় পূর্ণ সংখ্যায় লিখতে হয়। তাহলে আমরা লিখবো সুতরাং শ্রেণী সংখ্যা সমান 11টি। তাহলে আমরা শ্রেণী সংখ্যা বের করার নিয়ম জানলাম এবং শ্রেণী সংখ্যা বের করব। এবার আমরা সারণী তৈরি করব। তাহলে সারণীর জন্য কি লাগে আমরা দেখি। তাহলে আমাদের শ্রেণী ব্যাপ্তি লাগে, তারপর ট্যালি চিহ্ন লাগে, তারপরে গণসংখ্যা, মূলত এই তিনটি ঘর দিয়ে আমরা গণসংখ্যা সারণী বের করে থাকি। তাহলে আমরা শ্রেণী সংখ্যা পেয়েছিলাম কত? 11। তাহলে বন্ধুরা খেয়াল করো, অর্থাৎ 11টি এখানে ঘর রাখতে হবে, আর লেখার জন্য একটি আর মোটের জন্য একটি। তাহলে 11টি হচ্ছে শ্রেণী আর দুটি সারি হবে সেই দুটি মোটের জন্য। তাহলে আমরা টোটাল 13টি এখানে সারি তৈরি করব। তাহলে একটি, এখানে দুটি পেলাম, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টি, 12টি। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টি, অর্থাৎ শ্রেণীর জন্য 11টি, লেখার জন্য একটি। এখন শেষে মোটের জন্য আরেকটি ঘর আমরা আঁকতে পারি, না আঁকলেও কোনো অসুবিধা নাই, তবে আঁকলে ভালো হয়। এখানে আমরা মোটের ঘরে, তাহলে 13টি হলো। এখন এই যে শ্রেণী ব্যাপ্তি, এটি কিভাবে শুরু করতে হবে, কিভাবে শেষ করতে হবে, এটি এখন দেখো। তাহলে আজকের আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল 32 এবং সর্বোচ্চ সংখ্যা ছিল 85। অর্থাৎ এখানে সারণীতে উপাত্তগুলো এমন ভাবে শুরু করব যেন 32 প্রথম শ্রেণীতে থাকে। তাহলে আমরা 32 থেকে শুরু করতে পারি, অথবা 32-এর আগ থেকে শুরু করতে পারি, যেন এটি প্রথম শ্রেণীতে, 32 সংখ্যাটি প্রথম শ্রেণীতে থাকে। তাহলে আমরা যদি 30 থেকে ধরি, 30, 31, 32, তাহলে এটি প্রথম শ্রেণীতে আসে। আমরা 31 থেকে যদি ধরি তাহলেও হয়, যদি আবার 32 থেকে ধরি তাহলে হয়, কিন্তু 33 থেকে ধরলে আর হবে না। তাহলে 32 সংখ্যাটি বাদ হয়েছে। তাহলে আমরা আগের ক্লাসে বলেছিলাম যে যেটি সর্বনিম্ন মান তার 2-1টি সংখ্যা থেকে ধরলেই ভালো হয়। আবার এটাও শিখেছিলাম যে যদি 0 আর 1 দিয়ে, ডান পাশে 0 আর 1 দিয়ে ধরতে পারি তাহলে আরো ভালো হয়।
তাহলে আমরা 1 থেকে শুরু করি বন্ধুরা। দেখো 31 থেকে 35, 31 থেকে 35, 31, 32, 33, 34, 35। তাহলে এই যে 31 থেকে 35 পর্যন্ত সংখ্যার যে ব্যবধান, পার্থক্য বা দূরত্ব, এটিকে আমরা গত ক্লাসে কি বলেছিলাম মনে আছে? হ্যাঁ, আমরা বলেছিলাম শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। তাহলে শ্রেণী ব্যবধান এখন প্রত্যেকটির জায়গায় সমান হবে। পরেরটি কত হবে? তাহলে আমরা 36 থেকে শুরু করব। 36 থেকে 40, 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75, 76 থেকে 80, 81 থেকে 85। এখন দেখো বন্ধুরা, আমরা কি শ্রেণী এইভাবে করতেই থাকবো? না, কেন? এই যে সর্বোচ্চ সংখ্যাটি আমার শ্রেণীর মধ্যে ঢুকে পড়েছে। তাহলে আমাকে খেয়াল করতে হবে যে প্রথম সংখ্যাটি দিয়ে শ্রেণী শুরু করতে হবে, অর্থাৎ প্রথম সংখ্যাটি যে শ্রেণী করব তার মধ্যে থাকবে, আর শেষ যে শ্রেণীটি হবে সেটির মধ্যে শেষ অর্থাৎ সর্বোচ্চ মানটি, উপাত্তটি আসবে। তখন আমরা শ্রেণীটি বন্ধ করে দেব। দেখো আমাদের হয়ে গেছে 11টি শ্রেণী আমরা সাজিয়ে ফেললাম। এবার ট্যালি চিহ্ন। ট্যালি চিহ্ন কি আগের ক্লাসে শিখেছিলাম, অর্থাৎ এই উপাত্তের মধ্যে মোট কতটি সংখ্যা আছে সেটিকে গুণে গুণে বের করা, সেটি হচ্ছে ট্যালি চিহ্ন। অর্থাৎ গণনা করার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেটি ট্যালি চিহ্ন। এখন টোটাল আছে 20টি, তাহলে গণসংখ্যা হবে 20টি। এখন আমরা প্রথম শ্রেণীর মধ্যে অর্থাৎ 31 থেকে 35 মধ্যে কয়টি উপাত্ত আছে সেটি গুণে বের করব। আসো বন্ধুরা, তাহলে এখন এটি কিভাবে বের করব? 31, 35 এগুলো কি খুঁজবো? না, আমরা এইভাবে শিখেছি গত ক্লাসে। প্রথমটি আগে দেখো 50, এবং পেন্সিল ব্যবহার করে সবসময় এটি কাটবে, ওখানে দাগ দেবে আর এখানে কেটে দেবে। তাহলে 50 কোন ঘরে আছে? এই ঘরে, একটি দাগ দিলাম। এবার আসি 60, 60 কোন ঘরে আছে? এই ঘরে, একটি দাগ দিলাম। 52, 52 আছে কোন ঘরে? এই ঘরে, একটি দাগ দিলাম। এবার আছে 62, 62 আছে এই ঘরে, দেখো একটি দাগ দিলাম। এবার আছে 42, 42 আছে এই ঘরের মধ্যে, এখানে একটি দাগ দিলাম। এবার আছে 32, 32 আছে প্রথম শ্রেণীর মধ্যে, এখানে দাগ দিলাম। 35, 35 আছে প্রথম শ্রেণীর মধ্যে, এখানে দাগ দিলাম। 36, 36 আছে দ্বিতীয় শ্রেণীতে, দ্বিতীয় শ্রেণীর মধ্যে দেখা যায়। 85, 85 আমরা দেখছি লাস্ট শ্রেণী, এখানে আছে। 80, 80 আছে শেষ শ্রেণীর উপরের শ্রেণীতে। 81 শেষ শ্রেণীতে আছে। আরেকটি 81 আছে। তারপরে আছে 47 আছে এখানে। 46 এখানে। তারপরে আছে 48 এখানে। 43 এখানে। 49 অর্থাৎ এই শ্রেণীতে আছে। দেখো আমরা কয়টি ট্যালি চিহ্ন দিয়েছি? 4টি। এবার 5টি দেওয়ার জন্য আরেকটি ট্যালি চিহ্নকে আড়াআড়ি ভাবে দিতে হবে। তাহলে 49 এই সেট অর্থাৎ এইভাবে দিতে হবে, অর্থাৎ 4টি, তার মধ্যে একটি ক্রস করে দেওয়া মানে ওইটি 5টি। এবার 50 আবার এখানে পেয়েছি একটা,
তারপরে পেয়েছি 56, নিচের ঘরে পেলাম নিচে। এবার দেখো সব দাগে একটি সংখ্যা 80 বাদ আছে। এবার 80 হচ্ছে এখানে। তাহলে দেখো বন্ধুরা, আমাদের সংখ্যাগুলো কাটা হয়ে গেল, আবার ট্যালি চিহ্নগুলো এখানে বসে গেল। এখন আমরা এই যে ট্যালি চিহ্ন পেলাম, এই সংখ্যাটা এখানে লিখে দেব। তাহলে প্রথমে পেলাম 2, তারপরে পেলাম 1, তারপরে পেলাম 2, তারপরে পেলাম 6, তারপরে পেলাম 1, তারপরে পেলাম 2, তারপরে পেয়েছি 1, তারপরে আমরা কোনো চিহ্ন পাইনি, অর্থাৎ 66 থেকে 70 পর্যন্ত কোনো উপাত্ত এটির মধ্যে নেই। তাহলে এখানে আমরা পেলাম 0। 71 থেকে 75 এই শ্রেণীতে এখানেও একই অবস্থা, অর্থাৎ 71 থেকে 75 নামের উপাত্ত এই 20টির মধ্যে নেই, এখানেও আমরা 0 পেয়েছি। তারপর 76 থেকে 80 শ্রেণী, এখানে আছে 2। তারপরে শেষ শ্রেণীতে পেয়েছি 3টি। এখন আমরা এই গণসংখ্যাগুলো যোগ করে দেখব টোটাল কয়টি হয়। 2 আর 3 আর 5 আছে 11, 12, 13, 14, 15। 15 আর 2 17, 3 20। তাহলে দেখো বন্ধুরা, মোট গণসংখ্যা আমরা 20 পেয়ে গেছি। আবার এখানে মোট ছিল 20টি উপাত্ত। তাহলে 20টি উপাত্ত এখানে ছিল, ওখানেও আমরা 20টি উপাত্ত পেয়ে গেছি। এভাবেই আমরা সহজেই ট্যালি চিহ্ন বের করতে